আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে শনিবার, আমাদের এখানে শনিবার সকাল সকাল 8:30। আপনাদের মনে হয় বাংলাদেশে এখন রাত 8:30 হবে। শনিবার দিন আমাদের একটা ভালো দিন, বিশেষ দিন। এখানে আমরা স্যাটারডেতে মসজিদে আমরা ব্রেকফাস্ট করি, সমস্ত মুসল্লিরা মিলে। আজকে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লিরা এসেছিলেন মসজিদে, এবং আমাদের খাবার দাবার ছিল অনেক। আমরা যে খাবার নিয়ে গেছি, খাবারগুলি শেষ হয়নি, কিছু খাবার আমাকে ফিরিয়ে আনতে হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ গুড টু ফলো দ্য সুন্নাহ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মসজিদ থেকে আসার পথে দুইটা ফোন এসেছিল আমার। সরি, দুইটা ফোন না, একটা ফোন এসেছিল, একটা ফোন আমি করেছিলাম। তো বাংলাদেশ থেকেই। তো একজন আমার খুবই প্রিয় মানুষ, বাংলাদেশের চট্টগ্রাম থেকে, তার সাথে কথা বলতেছিলাম। তো সব কথা প্রসঙ্গে আর কি আমাকে জিজ্ঞেস করলো যে এই, আমাদের এখানে নির্বাচনে কি প্রচারণা কেমন হয়। তা আমি বললাম যে আমাদের এখানে সবচেয়ে বড় নির্বাচন যেটা, সেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এটার আহ, 2 ধাপে ইলেকশন হয়। আর ইন্টারনাল পার্টিতে ইলেকশন হয়, তারপর এটা আমরা ভোট দিই, তারপরে একটা ফাইনাল ইলেকশন হয় সেখানে। এবং কখন ইলেকশন হবে এটাই মানে মিডিয়াতে না থাকলে বোঝা যাবে না। রাস্তাঘাটে কোনো মিছিল মিটিং নাই, কোনো রাস্তাঘাট ব্লকেড নাই, শোডাউন নাই। টেলিভিশন বা অন্যান্য মিডিয়াতে সেটা দেখা যায় যে তাদের ডিবেট হচ্ছে, তারপরে তাদের কখন ভোট দিতে হবে, ভোট কেন্দ্রগুলি কোথায়, এগুলি সব ফোনের মধ্যে মেসেজ আসতেছে, সেই অনুযায়ী আমরা গিয়ে ভোট দিয়ে আসি। এবং কোনো ভোট 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 কেন্দ্র বিরাট কোনো লাইন নেই। এবং যারা ভোট গ্রহণ করেন ওনারা রিটায়ার্ড লোক আর কি। হ্যাঁ, আমাদের মতো বা আমাদের চেয়ে সিনিয়র রিটায়ার্ড লোক, তারা ভলান্টারি হিসেবে কাজ করেন, ইলেকশন ডিউটি করেন। সেখানে কোনো পুলিশ নাই, কোনো আনসার নাই, কোনো আর্মি নেই। খুবই শান্তিপূর্ণভাবে যার যার মতো করে তারা যায়, নিজের পরিচয়পত্র নিয়ে ওখানে দেখা ভোটার লিস্ট থেকে তার নাম বের করে তারপর তাকে একটা ছোট্ট একটা কুপন দেওয়া হয়, নাম্বার, কোড নাম্বার দিয়ে সে ওই মেশিনে গিয়ে তারপর অন করলে তার সেখানে আস্তে আস্তে সে সিলেক্ট করে ভোট দিতে পারে। এখানে শুধু টিক মার্ক দেওয়া হয় শুধুমাত্র, হ্যাঁ, কোনো সিল সাপোর্ট নাই। এবং খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়ে যায় মেশিনের মাধ্যমে, এবং সেটার মধ্যে কোনো ধরনের কারচুপি নাই, কোনো হ্যাকিং নাই। আর বিশেষ করে যেটা খুবই খারাপ লাগতেছিল আমার সাথে, ওর সাথে কথা বলার সময় দেখতেছিলাম মাইক চিল্লাচিল্লি করতেছে, অনেক মাইক। প্রথমে ভাবলাম যে এটা কোনো ওয়াজ মাহফিল হচ্ছে কিনা মসজিদের পাশে। তো বললো না ভাই, এটা ওয়াজ না বা ইসলামিক কোনো কিছু না, এটা কয়েকটা পার্টি সম্ভবত কেউ ভোট চাচ্ছে ধানের শেষে, কেউ চাচ্ছে কাস্তেমার্কে, কেউ চাচ্ছে কি বলে দাঁড়িপাল্লা বা শাপলাগোলা, শাপলাকলি ইত্যাদি নিয়ে চলতেছে আর কি। জনগণের কানের স্বাস্থ্যের 12টা বাজতেছে। তো যাই হোক, এখন হঠাৎ করে তো আর ট্রেডিশন থেকে বের হয়ে যায় না। ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। কারণ যদি মিশন এবং ভীষণ ভালো থাকে, আমরা যদি ঘুরে ফিরা একই জায়গায় যাইতে না চাই, হ্যাঁ, তাইলে আমরা সামনের দিকে এগোবো আর কি। আর যদি মনে করেন না, আমরা সেই আহলে কি জাহেলিয়াত, তারা বলছে যে আমাদের পূর্বপুরুষরা যে ধর্ম করছে ওইটি আমরা করব, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ধর্ম আমরা নেব না। তো এরকম আর কি। এখন যদি আমরা থাকতে চাই কুফুরের মধ্যে, শয়তানের রাজত্বের মধ্যে, তাইলে হয়তো আমরা পুরোনো জায়গায় থেকে যাব। আর যদি আমরা মনে করি যে ঠিক আছে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তাইলে গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি নিজেও হাফ ভোট দিয়েছি এখান থেকে বসে, ব্যালটের মাধ্যমে, পোস্টাল ব্যালট, নির্ধারিত সময়ের মধ্যে। আর আমি ভোট দিয়েছি একটা মার্কায়, যে মার্কায় আগে কেউ সরকার গঠন করেনি, ওই মার্কায় আর কি। হ্যাঁ, তো আমি জানি না এটা কীভাবে হবে, আমার ভোট কোন এলাকায় হবে, কে ক্যান্ডিডেট, বোঝারও পাইনি, দিয়ে দিচ্ছি মার্কা, বাস ফিনিশ, পাঠিয়ে দিয়েছি ডাকি। তো সরকার প্লাস সরকারের যে নির্বাচন কমিশন, যেটা স্বাধীন কমিশন, তারা একটা অসাধারণ কাজ করেছে যে আমরা যারা বাইরে আছি, প্রবাসীরা আমরা দেশে অর্থনীতিতে আমরা ফুয়েল দিই, হ্যাঁ। তা আমাদেরকে ভোটার বানিয়েছে, এটা এটা একটা বিরাট সম্মান তারা দিয়েছে, রাইট দিয়েছে আমাদের।
আর আমাদের ধরেন যারা মনে করে বি ক্লাস লোক, তারা দেশে থাকে না, ফেসবুকে একটা পোস্ট দেখলে বলে দেশে আসেন, আইসে এখানে পলিটিক্স করেন। আরে ভাই, আপনারা দেশে আসতে বলেন আর নিজেদের সন্তানকে পাঠাতে চান আমেরিকায়, তাই না? মন থেকে এই ধরনের জেলাসি বা এই ধরনের হিংসাত্মক মনোভাব চেঞ্জ করে আসেন। আপনারা যে কোনো দল করেন, অসুবিধা নেই কোনো, আপনার দল করার স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু সেই দল করার মধ্যে কোনো প্রতিহিংসামূলক কিছু থাকা উচিত না। আপনি মনে করেন আরেকজনের জন্য খাল কাটবেন, সেই খালের মধ্যে কুমির এসে আপনাকে কামড় দিবে। আর বিশেষ করে কথায় আছে না যে আমি এমন কোনো রাজনীতি করব না, এমন কোনো কাজ করব না সমাজে যার জন্য আমাকে পালাইতে হয়, আমাকে লজ্জিত হয় সমাজের কাছে, হ্যাঁ। এবং আমি আমার নাম পরিচয় ফেসবুকে না দিয়ে বেনামে আমি মানুষের সাথে ঝগড়া করি, এরকম কোনো জীবন আমাদের দরকার নেই। একটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই যে আমাদের তো জীবন যেটুকু কাটিয়ে আসছি আর কি, হ্যাঁ। এই কয়দিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু ধাম করে শেষ। তো এই একটা জীবনের মধ্যে আপনি কী করতে পারবেন? আপনার যদি আপনার দেশের উপরে, ধর্মের উপরে দলকে নিয়ে যান, সেখানেও তার কোনো কিছু অস্তিত্ব রইল না। দল একটা আপনার দল আমি চেঞ্জ করতে পারি, আমি আজকে করবো আওয়ামী লীগ, কালকে বিএনপি করবো, পরশুদিন জামাত করবো, তারপর দিন এনসিপি করবো। এটা আমার স্বাধীনতা, এটাই গণতন্ত্র। আমি তো দাসখত দেই নেই যে আমি এই দলে দিছি, এখানে এমপি হইলে আমাকে আমার প্রধানমন্ত্রী যেখানে বলবে ভোট দিতে, ওখানে ভোট দিতে হবে। আরে ভাই, আপনার স্বাধীনতা আপনার বিক্রি করে দিলেন, ওখানেই তো প্রথম মৃত্যু আপনার গণতন্ত্রের। আপনার দলে আপনাকে সাপোর্ট করতে হবে। অন্যায় বলল, কাউয়া কাদের অন্যায় বলছে, এই জন্য আমাকে অন্যায় সাপোর্ট করতে হবে। দিস ইজ নট গণতন্ত্র। এবং এই সমস্ত, এটাতে আমি মনে করি একটা কুফর। তো যাই হোক, আশা করি একটা পুরনো দল তারা হয়তো আবার নিজেদেরকে রিইনস্টেট করবে, সুন্দর মতো আগে আসবে, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগে আসবে। সর্বপ্রথম তাদের উচিত হলো ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়া তারপর রাজনীতি করা। তাদের যে কৃতকর্ম, এই মানে 15 বছরের কৃতকর্ম, এটা ক্ষমা চাওয়া উচিত। আরে ভাই, জামাতে ইসলাম নিজেরা তো আর কোনো কিছু করে নাই, তাদের কিছু পুরানো লোক হয়তো এই পাকিস্তানি গভর্নমেন্টের সাপোর্ট করছে, তাও সেই 56 বছর আগে, 55 বছর আগে, হ্যাঁ। এটার জন্য তারা 9 মাস টাইম, 9 মান্থ, ওই সময় তাদের যে সাপোর্ট করছে ওইটার জন্য তাদের বারবার ক্ষমা চাইতে বলতেছি, আমরা নাম বদলাতে বলতেছি। আর আপনারা ভাই 16 বছর যে বদমাইশি করছেন আপনারা, এরপরে আপনারা ক্ষমা চাইতেছেন, আবার নিজেরা বড় বড় কথা বলেন, হ্যাঁ। আমি তো মনে করি যে তাদের পুরনো নেতৃত্ব সবগুলিকে এক্সপেল করা উচিত বাংলাদেশে, ইয়ং জেনারেশন থেকে। যেমন এই যে এনসিপির পোলাপান, এদের মতো নিশ্চয়ই আওয়ামী লীগেও আছে, এরা নেতৃত্ব নেওয়া উচিত। শিক্ষিত লোকজন নেতৃত্ব নেওয়া উচিত, বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলেদের নেতৃত্ব নেওয়া উচিত আওয়ামী লীগের। এত বড় পার্টি, এটাকে পুনরুজ্জীবিত করার জন্য ওদেরকে সবগুলিকে এক্সপেল করে দেওয়া, কমিটি করে ঢাকার মধ্যে পুরা হাসিনা থেকে আরম্ভ করে যত কিছু আছে পারিবারিক বদমাইশগুলি, চোরগুলিকে সব পার্টি থেকে বহিষ্কার করে দিতে হবে। এই পার্টি তো আর শেখ মুজিব বানায় নেই যে তার বংশধররা এটা ভোগ করবে। এই পার্টি বানাইছে তারও আগের লোক, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কই তাদের ফ্যামিলির তো লোকজন এসে বসে নেই এখানে। এই পরিবারতন্ত্র এটা বের করতে হবে। কাকতালীয়ভাবে হয়তো পার্টির ঐক্য ধরে রাখার জন্য হাসিনা আসছিল মিডলে, বাট সে ভালো কিছু করতে পারেনি, সে নোংরামি করছে, খারাপ কাজ করছে, এখন সে বিতাড়িত হোক, এটাই তো। অনুরূপভাবে বলবো যে বাংলাদেশ বড় দল যেটা এখন শোডাউন, বিগেস্ট শোডাউন পার্টি বিএনপি, তাদেরও ধরেন জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, এবং জিয়াউর রহমান সাহেব জীবিত থাকতে কখনোই খালেদা জিয়া কিন্তু সামনে আসেন নাই। উনি পরিস্থিতির কারণে, দলের ঐক্যের কারণে উনি আসছেন, এবং উনিও চলে গেছেন, উনি সম্মান নিয়ে চলে গেছেন, আলহামদুলিল্লাহ বিল আলমিন, আল্লাহ তাকে বেশ নসিব করুক। এখন তার যে আবার ছেলেকে আসতে হবে, এটার কি মানে আছে বলেন দেখি? তারেক জিয়া সাহেব তো সে বিশেষ করে ক্ষমতা থেকে দূরে থাকা উচিত ছিল তার, মানে উচিত। এখনও বলি, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উনি নির্বাচন না করে দলের প্রধান থাকাটি ওনার জন্য ভালো হতো, অ্যাটলিস্ট এটাতে সম্মান থাকতো আর কি, হ্যাঁ। অনেক লোকই তো, মহাত্মা গান্ধী, উনি তো ক্ষমতা নেন নাই, মাওলানা ভাসানী, উনি তো ক্ষমতা নেন নাই, ওনারা কি আসেন না? আমাদের হৃদয়ে আসেন, ভালোবাসার মধ্যে আসেন, দোয়ার মধ্যে আসেন। তো এরকম করা যেত। তো এবার নির্বাচন নিয়ে অনেক আলাপ হয়ে যাচ্ছে, ওই টেলিফোনে ফিরে যায় আর কি। তো টেলিফোনে কথা হচ্ছিল যে আমার বন্ধু চট্টগ্রাম থেকে, সে, তার সাথে কথা বলতেছিলাম আর কি, নির্বাচন নিয়ে কথা বলতেছিলাম, ভালো মন্দ নিয়ে কথা বলতেছিলাম, কোন পার্টি কী করলো এরকম কথা বলতেছিলাম, আলোচনা করলাম অনেকক্ষণই, হ্যাঁ। তো দেখলাম যে সেও শিক্ষিত, তারও যথেষ্ট শিক্ষা আছে, এবং আমি অনেক সময় অনেক কিছু বেনামে বলি, সে আমাকে বললো যে বেনামে বলেন, কোনো বইলা দেন না কেন? তো আমি কই না, একজনকে সুযোগ দিতে হবে। কই না, সুযোগ দিলে তারা জানতে হবে তো, তারা যে অন্যায় করতেছে, দোষ করতেছে,
তারা যে ব্যক্তি বিশেষ ঘুষ খাচ্ছে, মিথ্যে কথা বলতে বিভিন্ন জায়গায় বলে দেন। তো আমি কি তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা যদি এর মধ্যে ভালো হয়ে যায় তাহলে তো আর বলার দরকার নেই। আমি চাই না যে আমার সাথে তাদের কোনো শত্রুতা হোক, বাট আমি চেষ্টা করি যে তারা বুঝুক যে তারা অন্যায় করতেছে। তো এখন আমি তো একটা ছোট্ট একটা ব্যক্তি, এই যে বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি দিয়ে ভাগ দিলে যেটুকু হয়, আমি একটা ধূলিকণার মতো একটা লোক। হ্যাঁ, আমি যে কোনো একটা পোস্ট দিলাম, সেখানে কিন্তু লেগে যায় অনেকজন, পিছনে এসে দেখি আমাকে আবার আমার শুভাকাঙ্ক্ষী যারা আত্মীয় স্বজন তারাই বলে, ভাই তোমার তো শত্রু কেন, ঘটনা কি? আমি কই না, তারা আমার শত্রু না, তো তারা তোমার বন্ধু। কয় আমার তো মনে হয় না তারা তোমার সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ছে কখনো, এরকম একটা কিছু লেখলে লেগে যায় পিছনে এসে। তো আমি বললাম, এটা তো পৃথিবীতে যুগে যুগে হয়ে আসছে। যখন কেউ আমার পিছু লাগবেই না, তখন আমার তো চিন্তা করা উচিত যে আমি সঠিক জায়গায় আছি কিনা। যখন লাগবে তখন মনে হয় যে হ্যাঁ, আমি কাজ করতেছি, সঠিক কিছু করতেছি, আমার সমালোচনা হবে, আমাকে মানুষ বকাবকি দিতে পারে, ওই আর কি। তা এখন আমি তো ধরেন সেলিব্রিটিও হইতে চাই না, আর বাংলাদেশে নির্বাচনে কেউ পাশ করে তাদের দিয়ে কোনো কাজও আমার দরকার নেই, যে এসে তবদির করতে হবে পারমিটের জন্য, লাইসেন্সের জন্য, এগুলি কোনো প্রয়োজন নেই। আমাদের তবদির যেটুকু করি আমরা, তদবির সেটা হলো যাতে মানবতা রক্ষা পায়। আমরা তদবির করি যেখানে ন্যায় বিচার হওয়ার জন্য তদবির করতে পারি হয়তো কখনো। আমরা চাই যে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট এই সংসদ বা এই সচিবালয় এদের সার্ভেন্ট না হোক, এরা যাতে সার্ভেন্ট হয় বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মালিক, কেউ হয়তো ভূমি আছে, কারো হয়তো ভূমিহীন মালিক, কিন্তু তারা যাদের জন্ম এই বাংলাদেশে, যারা চলে আসছে এই দেশে আসে অনেকদিন যাবৎ, তারা যেমন সাফারও করছে, তারা এই দেশের মালিক, এবং মালিকের কথা রাষ্ট্রকে শুনতে হবে। এটি হলো প্রকৃত নিয়ম। আমরা যতগুলি আদর্শ রাষ্ট্র দেখে আসছি ইতিহাসের মধ্যে, প্রত্যেক জায়গায় যতগুলি রাষ্ট্র ক্ষমতা জনগণের কথা শুনে আসছে, তারাই সারা জীবন একটা ভালো সরকার বা ভালো মানুষ হিসেবে ইতিহাসে জীবিত আছে। আর কুখ্যাত যারা, তারা কিন্তু এক নায়কত্ব করে গিয়েছে, যেমন এই যে হিটলার, মুসোলিনি, হ্যাঁ, এদের তো ঘৃণা করে মানুষ আজকেও, তাই না? তারপরে পাকিস্তানের যে মনে করেন আইয়ুব খান, কি মোনেম খান, টিক্কা খান বা ইয়াহিয়া খান, এদের তো আমরা কোনো রেসপেক্ট করি না, তাই না? এরা গণতন্ত্রের পা দিয়ে পদদলিত করছে। তারপর বাংলাদেশের ইতিহাসও মনে করে যে যারা করছে, এই এই এক নায়কতন্ত্র করে গেছেন, তাদের আমরা কোনো অ্যাপ্রিসিয়েট করব না। এই এরশাদ সাহেবই তো, এরশাদ সাহেব, আমি বলবো না যে উনি কোনো কাজ করেন নাই, তো কাজ করছেন উনি, অনেক দেশের উন্নয়ন করে গেছেন, ওনারও মনের মধ্যে ভালোবাসা ছিল জনগণের জন্য। কিন্তু উনি এক নায়কত্ব করছেন, অনেক শয়তানি করছেন, ইন্ডিয়ার কথা শুনি না, বাংলাদেশে অনেক রকম শয়তানি করছেন, এবং বাংলাদেশের গণতন্ত্রকে উনি কুক্ষিগত করে রাখছেন জেলখানার মধ্যে। বাংলাদেশের গণতন্ত্রকে উত্তরণ করতে দেন নাই, চর্চা করতে দেন নাই। তারপর মোস্তাক আহমেদ, তারাও তো ঘৃণা করে মানুষ, তাই না? সেও তো একটা খারাপ কাজ করে গেছে। তারপর শেখ মুজিবও ধরেন অত ভালো কাজ করতে পারেনি, যত বড় নেতা ছিল, এন্ডিংটা হয়েছে খুবই নেস্টি। হ্যাঁ, তার মনে করেন যে মানুষের ভালোবাসা মৃত্যুর পরে পায় লাভ কি ভাই? এটা তো বানানো ভালোবাসা, এটা তো কি বলে এটাকে, ফুয়েল দিয়ে 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 দিয়া শেখ মুজিবকে বিরাট বানানো হয়েছে। উনি নিজে বিরাট হইতে পারেননি, তো যেটুকু ছিলেন সেটুকু নষ্ট করেছেন। হাসিনা এখানে যে লাস্ট টার্মে, সে কত বছর, অনেক বড়, মানে 15.5 বছর 16 বছর কাজ করলেন। উনি তো ইচ্ছা করলে বাংলাদেশে একটা বিরাট সিংহাসনের উপরে থাকতে পারতেন, মানুষ তাকে অনেক শ্রদ্ধা করতো, ভালোবাসতো, কিন্তু উনি করতে পারেননি। উনি একটা পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক এবং আওয়ামী লীগ কেন্দ্রিক একটা প্রধানমন্ত্রী ছিলেন। উনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। এটা ওনার খুবই রং ডিসিশন ছিল, বা ওনার চারদিকে যে মনে করেন একটা বলয় ছিল, হ্যাঁ, ওই বলয়ের জন্য হয়তো উনি জনবিচ্ছিন্ন হয়ে গেছিলেন এক সময়। তো যাই হোক, এখন ইলেকশন আসতেছে, আমরা সবসময় আশা করতে পারি, দোয়া করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ, তুমি ভালো লোকগুলোকে সংসদে পাঠাও, যারা সবসময় জনগণের পাশে থাকবে, জনগণকে ভালোবাসবে। এই ধরনের একটা যদি সংসদ আসে, ইনশাআল্লাহ তাআলা হয়তো দেশটা ঘুরে দাঁড়াবে। আমাদের তো রিসোর্স অনেক, আমাদের ইয়ং একটা জেনারেশন আসছে জনগণের, যেটা 60% প্লাস। হ্যাঁ, এতগুলি ইয়ং ব্লাড থাকতে একটা দেশ তো পিছিয়ে থাকতে পারে না। আর তাছাড়া আমাদের রিসোর্স যেটুকুই আছে, নট ব্যাড, আলহামদুলিল্লাহ। ছোট্ট দেশ, অনেকগুলি মানুষ, তারপর মানুষ খাইয়ে পরে চলতেছে। এবং আমরা যারা বাইরে আছি, দেশের বাইরে, আমরা দেশকে অনেক ভালোবাসি। আমার ধরেন দেশে 1 টাকা পাঠানোর দরকার নেই, আমার দেশে কেউ নাই টাকা পাঠানোর মতো। আমরা বাইরে থেকে আমরা সবগুলি ভাই এখানে, তো দেশের যেগুলি পাঠাই, টাকা এগুলি পাঠাই আমরা কল্যাণমূলক কাজে, কোনো নিজেদের সম্পদ কেনার জন্য পাঠাই না, কল্যাণমূলক কাজে, এবং গভর্নমেন্ট রেমিটেন্স পায়, এবং হক হালালি পথে পাঠাই আমরা। আমরা হুন্ডির মাধ্যমে বেশি লাভ করার জন্য
ডলার প্রতি 1 টাকা 2 টাকা বেশি পাওয়ার জন্য আমরা ওই ধরনের ধান্দাবাজি করি না। তো এই ধরনের আমরা ধরেন একটু ভালোই আছি, আমরা আমেরিকায় যারা আছি অনেকে ধরেন হাড় ভাঙা খাটুনি করে, বিশেষ করে সৌদি আরবে, মিডল ইস্টের দুবাই, অনেক ওমান, অনেকগুলি দেশ আছে না, সেখানে মানুষ, বাংলাদেশের মানুষগুলি গিয়ে মানে তাদের বিলাসিতা হলে একটু ঘুমাইতে পারা, এত কষ্ট করে, এবং কষ্ট করে শ্রমের টাকাটা শুধু থাকা খাওয়ার সামান্য একটু টাকা রেখা পুরো টাকাটি দেশে পাঠিয়ে দেয়। তো তারা যদি সম্মান না পায় সরকারের কাছে, তারা যদি বিদেশে বসে ভোট দিতে না পারে, তাইলে এটা তো একটা লজ্জাজনক ব্যাপার এই সরকারের জন্য। আমি অন্তত ইলেকশন কী হবে না হবে আমি জানি না, কতটুকু ভালো করতে পারবে আমার শ্রদ্ধেয় নাসির ভাই, চিফ ইলেকশন কমিশনার, উনি আমার খুবই পারিবারিক বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু, আমাকে অনেক স্নেহ করেন উনি কতটুকু করবেন ইলেকশনে, কতটুকু পারবেন আমি জানি না, সফলতা ব্যর্থতা এটা জনগণ পরে যাচাই করবে। কিন্তু উনি যে এই বিদেশি ভোটারদের ঘরে ঘরে এই বিনা পয়সায় এই ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছেন, এটার জন্য উনি ইতিহাসে লেখা থাকবে ওনার নাম ইনশাআল্লাহ। এবং আমি ওনার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ভালো করুক। এবং প্রফেসর ইউনূস, ওনার এটার মধ্যে অবদান আছে। প্রফেসর ইউনূস অত্যন্ত ভালো লোক। ওনাকে একসময় আপনারা বলছেন নাস্তিক, আবার বলছেন ওনাকে জঙ্গিবাদ, একবার বলছেন সুদখোর, আবার বলেন আমেরিকার দালাল, আবার একটা লোকের আপনি কত দিক দিয়ে দিবেন, কিন্তু আলটিমেটলি কী পাইলেন? এখন একসময় বলছেন নাস্তিক, এখন বলেন উনি জামাতে ইসলাম। তো আপনাদের একই মুখে দুই রকম কথা বলতেছেন, তাই না? তো আপনারা তো কি, আপনাদের এই ক্যারেক্টার ডাবল ফেস না? যারা এই ধরনের কথা লেখেন ফেসবুকে, আমি কাটিং রেখে দিচ্ছি অনেকে বড় বড় নেতা দাবি করেন নিজেকে বিরাট কিছু একটা, ওনাদের লেখায় দেখছি একসময় কী লেখছে, আবার আজকে কী লিখতেছে। এবং তারা ছিদ্র খুঁজে বেড়ায়, ছিদ্র খুঁজতে খুঁজতে জীবন শেষ ওদের। আরে ভাই, মানুষের ছিদ্র না খুঁজা, মানুষের ফেসবুকে একটা পোস্টিংয়ে কি ভুল আছে এটা ধরতে না যেয়ে আপনি নিজের ভুল ধরেন, এটা বেটার হবে। অনেকের আমার মতো বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ফেসবুকে লেখার সময় তার খেয়াল থাকে না, তার বয়স হয়ে গেছে, তার একটা ব্যক্তিত্ব আছে, সে যে একটা দাদা বা নানা, এই কথা ভুলে যায়। এই জিনিসগুলো খেয়াল করবেন, বুঝছেন? আপনি এই ফেসবুকে একটা দুটো লাইন লেখা বা আমাকে বা অন্য একটা লোককে গালি দিয়া আপনার কোনো কিছু লাভ হলো না, কিন্তু আপনার ক্ষতি হবে। এই ক্ষতি তখন ফেস করতে গিয়া আপনি কাঁদবেন, তখন হয়তো ক্ষমা চাওয়ার সময়টুকু পাবেন না। এই সমস্ত ঝগড়াঝাটি বন্ধ করেন এবং ভালোকে ভালো বলেন, খারাপকে খারাপ বলেন, বলতে না বলে চুপ করে থাকেন, এতে অ্যাটলিস্ট আপনার সম্মানটা রক্ষা হবে। তো আমি জানি না, আমি কোনো দলের পক্ষে কোনো বক্তব্য রাখতেছি না। আমার বক্তব্য হলো কি, বাংলাদেশকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক দস্যুতা থেকে বাঁচানোর জন্য আপনার হ্যাঁ ভোট দেওয়া উচিত। এবং আমার পোস্টিংয়ে অনেকে বলে না, হ্যাঁ, এবং তাদেরকে বলবো আমি, তারা ওই কুফরির জগতে বাস করতেছে। তারা এখনও যে আমার বাপদাদা পূজা করতেছে, ও মোহাম্মদ তোমার ধর্ম আমরা নেব না, আমরা বাপদাদা 360টা দেবদেবী পূজা করতো, আমরা তাই করব। তোমরা না ভোট দাও আর হা ভোট দাও, এটা নিয়ে আমার সাথে ঝগড়া করার কিছু নেই। কারণ আমি তো তোমাকে গলা টিপা বলতে পারবো না তুমি হা ভোট দাও, তোমার এটা রাইট। তুমি না ভোট দিতে যদি না পারো, তাইলে গণতন্ত্র ওখানেই মারা যাবে। তোমার না ভোট তুমি দিবা, কিন্তু তুমি আমার উল্টাপাল্টা হা হা হি করে লাভ নেই কোনো। আমার তো হা ভোট দিয়েই ফেলাইছি আমি, আমার ভোট অলরেডি ডান বাই দ্য পোস্টাল ব্যালট। কাজে আমাকে তো আর আমি ভোট দিতে পারবো না। বাট আমি রিকোয়েস্টিং, যাদের সামান্য বিবেক আছে, যাদের দেশের প্রতি সামান্য ভালোবাসা আছে, হ্যাঁ, তারা এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করেন। এই হা ভোট দিলে কোনো পার্টির বিরুদ্ধে যাবে না, কোনো পার্টির বিরুদ্ধে ভোটটা দেওয়া হবে না, কোনো স্বাধীনতার 71-এর বিরুদ্ধে ভোট দেওয়া হবে না, কোনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ভোট দেওয়া হবে না। এগুলি মিথ্যা প্রপাগান্ডা। তারা প্রমাণ করুক, যদি তারা বাপের সন্তান হয়, প্রমাণ করুক যে এগুলি নষ্ট করে। তারা এটা হলো কি, একটা দেশকে একটা ডিরেকশন দেওয়া, রেল লাইনের মতো। রেল লাইন যেমন আপনার এই বাস লাইনে বা ট্রাক লাইনে আসতে পারে না, রেল লাইন দিয়ে চলতে হয়। রাজনীতি ওইভাবে চলতে হবে আইনের মধ্যে। আপনার যেমন তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চাই মারামারি করে লগি বেটে দেওয়া, ফাটাফাটি করে ফেলেছে। তত্ত্বাবধায়ক সরকার এখানে হবে, প্রতিবারই ইলেকশন হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে। যেই গভর্নমেন্ট, তার আন্ডার ইলেকশন হবে না। কারণ আমরা বাংলাদেশ, আমরা এত বেশি স্মার্ট, আমাদের কেউ বিশ্বাস করে না, পৃথিবীর কেউ। এই জন্য একটা নিরপেক্ষ সরকার সবসময় সে ইলেকশন দেখ না, অসুবিধা গেছে। একটা সরকার শেষ টার্ম 3 মাস আসলো, 3 মাসের মধ্যে আরেকটা সরকার দিয়ে গেল। এদের দেখবেন, আপনারা টেস্টও পাবেন যে এই সরকারটা কী করলো, আর 3 মাস এসে ওই সরকারটা কী করতেছে আপনারা দেখতে পারবেন। একটা সরকারের মূল্যায়নও সঠিকভাবে করতে পারবেন। তো যাই হোক, ভোটের জন্য আহ্বান করতেছি সবাইকে ভোট দেওয়ার জন্য। যারা বিবেকবান ইনশাল্লাহ ভোট দেবেন। আর ব্যক্তিগত আপনারা যে কোনো ক্যান্ডিডেটে ভোট দিতে পারেন, তো বুঝে দিন যে এই লোকটা যদি জানেন আপনার খারাপ, তাকে আপনি ভোট দিলেন, একটা ভোট আপনার এক ভোট, এই লোক পাস করলো, এই লোক যত রকম টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, যত গুম খুন করবে, সব আপনার প্রত্যেকটা জায়গায় তার গুণের পাশে আপনার নাম লেখা থাকবে। এটা খেয়াল করবেন, কিন্তু এটা সত্য কথা, এটা বিবেক দিয়ে দেখেন, এটা কোরআন হাদিস দিয়ে দেখেন। কিন্তু আমরা যাই না শুনা, আমরা কোনো একটা খারাপ লোককে আমাদের প্রতিনিধি বানাইতে পারি না।
এটা সম্ভব না। ভালো থাকবেন, অনেক কথা বলে ফেললাম, এবং যাদের সাথে কথা হয়েছে বাংলাদেশ থেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এই আমেরিকার ইলেকশন নিয়ে জিজ্ঞাসা করার জন্য। তো ইনশাআল্লাহ তালা আবার কথা হবে। শনিবার আজকে বাসায় আসি, আরেকটা ভিডিও বানাইতে পারি একটু পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।